পৃষ্ঠা ৯৬, অষ্টম পাঠ, স্বাধীনতা সংগ্রামে নারী, কমলা দাশগুপ্ত। লেখক পরিচিতি: ১৯০৭ খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর গ্রামের এক বৈদ্য বংশে কমলা দাশগুপ্তর জন্ম। পরে তাঁরা কলকাতায় চলে আসেন। তিনি ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। প্রথম জীবনে গান্ধীজির মতাদর্শ দ্বারা তিনি চালিত হলেও পরে যুগান্তর গোষ্ঠীর সংস্পর্শে এসে তিনি সশস্ত্র আন্দোলনে যোগ দেন। এরপর তিনি বহুবার কারাবরণ করেন। পরবর্তী সময়ে তিনি নওয়াখালী রিলিফ ক্যাম্পের তদারকির দায়িত্বে থাকেন। ১৯৪৬ সালে গান্ধীজি নওয়াখালী পরিদর্শনে গেলে সেখানে গান্ধীজির সঙ্গে তাঁর দেখা হয়। মহিলাদের ভোকেশনাল ট্রেনিং এর জন্য কংগ্রেস মহিলা শিল্প কেন্দ্রে এবং দক্ষিণেশ্বর নারী স্বাবলম্বী সদনে তিনি কাজ করেছেন। ১৯৫৪ সালে তাঁর আত্মজীবনী রক্তের অক্ষরে প্রকাশিত হয়। তিনি মন্দিরা পত্রিকা সম্পাদনা করেছিলেন। স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত নারী অংশগ্রহণ করেছিলেন তাদের জীবন এবং লড়াইয়ের ইতিহাস রাখা হয়েছে। তার স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী (1963) নামক গ্রন্থে ২০০০ খ্রিস্টাব্দে তিনি লোকান্তরিত হন। উৎস: আলোচ্য রচনাটি কমলা দাশগুপ্তর স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী নামক গ্রন্থ থেকে গৃহীত। বিষয় সংক্ষেপ: ননীবালা দেবী হলেন স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী সৈনিকদের মধ্যে অন্যতম অগ্রগণ্য এক বিপ্লবী। ১৮৮৮ খ্রিস্টাব্দে হাওড়া জেলার বালিতে তাঁর জন্ম। পিতার নাম সূর্যকান্ত ব্যানার্জি, মা গিরিবালা দেবী। ১১ বছর বয়সে তার বিবাহ হয়। বিয়ের মাত্র ৫ বছরের পরেই তিনি বিধবা হন। একসময় তিনি তার বিপ্লবী ভাইপো অমরেন্দ্র চট্টোপাধ্যায় এবং তার সহযোগীদের আশ্রয় দিলেন রিষড়ায় নিজের বাড়িতে। সেখানে পুলিশের নজর পড়লে অমর চ্যাটার্জি পালিয়ে যায়, কিন্তু ধরা পড়েন তার সহযোদ্ধা রামচন্দ্র মজুমদার। বিধবা ননীবালা দেবী এরপর রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেলে গিয়ে দেখা করে। তার ইন্টারভিউ নিয়ে জেনে নেন মশার পিস্তলের গুপ্ত খবর। ১৯১৫ সালে বিপ্লবীদের প্রত্যেকের নামেই তখন ব্রিটিশ সরকারের হুলিয়া জারি ছিল। এরপর চন্দননগরেও পুলিশের তল্লাশি শুরু হলে ননীবালা দেবী তার বন্ধুর দাদা প্রবোধ মিত্রের সঙ্গে পালিয়ে যান পেশোয়ারে। সেখানে গিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসেন প্রথমে কাশীতে। কাশীর দমবন্ধ করা শাস্তি কুঠুরিতে রেখেও যখন ননীবালা দেবীর মুখ দিয়ে কোনো স্বীকারোক্তি আদায় করা সম্ভব হয় না, তখন তাকে নিয়ে আসা হয় কলকাতার প্রেসিডেন্সি জেলে। এখানে এসে তিনি অনশন শুরু করেন। এরপর প্রেসিডেন্সি জেলের আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি সাহেব তাকে অপমান করলে ননীবালা দেবী গোল্ডি সাহেবের গালে এক চড় বসিয়ে দেন। ২ বছর বন্দি জীবন কাটিয়ে ১৯১৯ সালে তিনি মুক্ত হন। শেষ জীবনে একটি আধঘুপচি ঘর ভাড়া নিয়ে আত্মীয় স্বজনের অনাদর এবং লাঞ্ছনা সহ্য করে তাকে জীবন কাটাতে হয়েছিল। অন্য একটি সূত্র থেকে জানা যায়, সম্ভবত ১৯৬৭ খ্রিস্টাব্দে তিনি দেহত্যাগ করেন। এরপর লেখক কমলা দাশগুপ্ত উল্লেখ করেছেন দুকরিবালা দেবীর আত্মত্যাগের কাহিনী। বীরভূম জেলার নলহাটি থানার ঝাউপাড়া গ্রামে ১৮৮৭ সালে তাঁর জন্ম। পিতার নাম নীলমণি চ্যাটার্জি, মা কমলা কামিনী দেবী। বোনপো নিবারণ ঘটক এবং তাঁর বিপ্লবী বন্ধুদের সাহচর্যেই তিনি দেশের জন্য আত্মত্যাগে ব্রতী হন। নিবারণ ঘটক ও তার বন্ধুদের স্বদেশী বই বা বেআইনি বই পড়ার একমাত্র জায়গা ছিল দুকরিবালা দেবীর ঘর। একদিন বোনপো ৭টা চুরি করা মশার পিস্তল এনে তার পিসির বাড়িতে লুকিয়ে রাখেন। ১৯১৭ সালের জানুয়ারি মাসে পুলিশ দুকরিবালার বাড়িতে ঘিরে ফেলে তল্লাশি চালিয়ে সেই চুরি যাওয়া ৭টি পিস্তল উদ্ধার করে। বিচারে দুকরিবালা দেবীর ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ হয়। সেই সময় তার ২ বছরের একটি সন্তান ছিল। ১৯১৮ সালের ডিসেম্বর মাসে তিনি মুক্তি পান। সম্ভবত ১৯৭০ সালে তার মৃত্যু হয়। শব্দার্থ: ননীবালা দেবী অংশ: বিধবা, যে নারীর স্বামী মৃত। বিপ্লব: আমূল পরিবর্তন। বিপ্লবী, বিপ্লবের সমর্থক।
দীক্ষা কোনো উচ্চ আদর্শে বা সংকল্প সাধনে নিজেকে উৎসর্গ করা, ভ্রাতুষ্পুত্র, ভাইয়ের ছেলে, পলাতক যে পালিয়েছে, সহকর্মী, একসঙ্গে কাজ করেন যাঁরা, আশ্রয় অবলম্বন, দৃষ্টি দেখা, তল্লাশি অনুসন্ধান করা, গ্রেপ্তার, পাকড়াও, মশার। এটি এক ধরনের আগ্নেয়াস্ত্র। জার্মানিতে প্রথম এই আগ্নেয়াস্ত্র তৈরি শুরু হয়। পৃষ্ঠা 97। ইন্টারভিউ, সাক্ষাৎকার, গুপ্ত লুকোনো, সেন দৃষ্টি, বাজ পাখির মতো তীক্ষ্ণ নজর, হাসিল সিদ্ধ, কল্পনা অনুমান, ব্যবধান দূরত্ব, ভিত্তি ভিত, ক্রমে ধীরে ধীরে, গৃহকর্ত্রী, গিন্নি, নিশাচর, রাক্ষস, পেঁচা, চোর, সাপদ প্রভৃতি, রাত্রিতে বিচরণকারী, নিষ্ঠুর, নির্দয়, শিকারী যে শিকার করে, হুলিয়া, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য তার চেহারার বর্ণনা সহ বিজ্ঞাপন, নিমেষে পলকে, হয়রান, নাকাল, তৎপর, যত্নবান, বাল্যবন্ধু, ছেলেবেলাকার বন্ধু, কর্ম উপলক্ষে, কাজের জন্য, অনুনয়, কাতর প্রার্থনা, কলেরা, উলা ওঠা রোগ, যাবৎ, যতক্ষণ, ঘিরে রাখা, ঘেরাও করে রাখা, স্ট্রেচার, রোগী বা আহত বা দুর্বল লোককে বহন করার জন্য জিনিস, চালান, প্রেরণ, সুপারিনটেন্ডেন্ট, পরিচালক, অধ্যক্ষ, জেরা, আদালতে কারো উক্তির সত্যাসত্য বিচারের জন্য প্রশ্ন, প্রাচীর, পাঁচিল, পানিশমেন্ট সেল, অপরাধীদের শাস্তি দেবার উদ্দেশ্যে নির্মিত বিশেষ কক্ষ, অর্ধমৃত, আধমরা, স্বীকারোক্তি, যে উক্তি দ্বারা দোষ স্বীকার করা হয়, চূর্ণ, বিধ্বস্ত, চূড়ান্ত, শেষ বা চরম পরিণতি, প্রচেষ্টা, বিশেষ চেষ্টা, প্রয়াস, জ্ঞান শূন্য, অজ্ঞান, হাল, অবস্থা, দশা, দরখাস্ত, আবেদনপত্র, দলা, ডালা, টুকরি, ছোট ঝুড়ি, চুপড়ি, বারুদ, বন্দুক, কামান ইত্যাদির মধ্যে ভরে গুলি বা গোলা ছোড়বার জন্য বিস্ফোরক চূর্ণ বিশেষ, আহত, আঘাত পেয়েছে এমন, ক্ষিপ্ত, উন্মত্ত, পাগল, উদ্যত, কোনো কিছু করার জন্য প্রস্তুত এমন, চর, হাতের তালু দিয়ে আঘাত, অসীম, সীমাহীন, অশেষ, বন্দী জীবন, কারাগার বা জেলখানায় আটক থাকাকালীন সময়কাল, প্রাতে, সকালবেলায়, সকালে, মাথা গুঁজবার, কোনো রকমে আশ্রয় নেবার বা বাস করা, ওলট পালট, উল্টো পাল্টা, আধঘুপচি, প্রায় অন্ধকার ও সংকীর্ণ, শূন্য সম্বল, সম্বলহীন, অনাদর, আদরহীন, পরিপূর্ণ, পুরোপুরি ভর্তি, একেবারে পূর্ণ, লাঞ্ছনা, অপমান, দারিদ্র, অভাব, অনটন, দীনতা, গৌরবে, মহিমায়, স্থির, গতিযুক্ত নয় এমন, অচঞ্চল, আত্মদানে, নিজেকে দান করায়, কর্মপ্রেরণা, কর্মের জন্য উৎসাহ, মহীয়সী, সুমহান। করিবালা দেবী অংশ, বোনপো, বোন বা দিদির ছেলে, বেআইনি বই, আইনের দ্বারা যে বই পড়তে বা রাখতে নিষেধ করা হয়েছে, সিংহী, স্ত্রী সিংহ, গুদাম, মালখানা, স্পেশাল ট্রাইব্যুনাল, বিশেষ বিচারপতি, কারাদণ্ড, কারাবাসী, যেখানে দণ্ড বা শাস্তি, জেলখানায় বন্দী থাকার শাস্তি, অগ্রগামী, আগে বা সামনে গমনকারী, অভিনব, আগে কখনো হয়নি বা দেখা যায়নি এমন, যেটি সরকার, বন্দরে বা ঘাটে মালপত্র ওঠানাবার হিসেব রাখেন যিনি, ছদ্মবেশী, পরিচয় গোপন অথবা ঠকাবার জন্য অন্য বেশ ধারণকারী, প্রেরিত হয়, পাঠানো হয় শ্রমের সঙ্গে। পৃষ্ঠা 98। অসহ্য, যা সহ্য করা যায় না, সৈনিক, সিপাই, যোদ্ধা, স্বদেশী, নিজ দেশবাসী, দল, অনেকের সমষ্টি, সংঘ, একই মত ও পথের মানুষের জোট, হুকুম, আদেশ, জাহাজঘাট, নদী বা সমুদ্রের তীর যেখানে জাহাজ ভিড়ানো হয়, উধাও, অদৃশ্য, নিরুদ্দেশ, তল্লাশি, খোঁজ, অনুসন্ধান, ডাল ভাঙ্গা, গোটা ডাল ভেঙে গুঁড়ো করা। হাতে কলমে এর সমাধান। প্রশ্ন 1, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ননিবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন অমরেন্দ্র চ্যাটার্জি / যদুগোপাল মুখার্জি / ভোলানাথ চ্যাটার্জির কাছে। উত্তর, অমরেন্দ্র চ্যাটার্জি। 1.2 ননিবালা দেবী রিষড়াতে / চুঁচুড়াতে / চন্দননগরে
অমর চ্যাটার্জি ও তার কয়েকজন সহকর্মীকে আশ্রয় দেন? উত্তর, রিষরাতে। 1.3 চন্দননগর থেকে পালিয়ে ননিবালা দেবী যান পেশোয়ারে কাশিতে রিষরাতে। উত্তর, পেশোয়ারে। 1.4 কাশীর ডেপুটি পুলিশ সুপার জিতেন ব্যানার্জি হিতেন ব্যানার্জি যতীন ব্যানার্জি ননিবালা দেবীকে জেরা করেন। উত্তর, জিতেন ব্যানার্জি। 1.5 পুলিশ সুপার গোল্ডির কাছে ননিবালা দেবী সারদামণি দেবী ভগিনী নিবেদিতা দুকরিবালা দেবী এর কাছে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন। উত্তর, সারদামণি দেবী। 1.6 দুকরিবালা দেবী বিপ্লবের অনুপ্রেরণা পেয়েছিলেন বোনপো ভাইপো ভাই নিবারণ ঘটকের কাছে। উত্তর, বোনপো। 1.7 বিপ্লবী হরিদাস দত্ত গাড়োয়ান পুলিশ খালাসির ছদ্মবেশে পিস্তল চুরি করেন। উত্তর, গাড়োয়ান। 1.8 দুকরিবালা দেবীর মৃত্যু হয় 1969-1970-1971 সালে। উত্তর, 1970 সালে। প্রশ্ন 2, সংক্ষিপ্ত উত্তর দাও। 2.1 বিপ্লবী রামচন্দ্র মজুমদারের মশার এর খোঁজ নেওয়ার জন্য ননিবালা দেবী কি কৌশল অবলম্বন করেছিলেন? উত্তর, বিপ্লবী রামচন্দ্র মজুমদারের মশার এর খোঁজ নেওয়ার জন্য বিধবা ননিবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে রামচন্দ্র বাবুর সঙ্গে প্রেসিডেন্সি জেলে ইন্টারভিউ নিতে গিয়ে পিস্তলের গুপ্ত খবর জেনে এসেছিলেন। প্রশ্ন 2.2 এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল। হুলিয়া শব্দটির অর্থ কি? এরা কারা? এদের আশ্রয়দাত্রী কে ছিলেন? হুলিয়া থাকার জন্য এরা কিভাবে চলাফেরা করতেন? উত্তর, হুলিয়া শব্দটির অর্থ হল পলাতক আসামিকে গ্রেপ্তার করার জন্য তার চেহারার বর্ণনা সহ বিজ্ঞাপন। এরা হলেন পলাতক বিপ্লবী নেতা যদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত কর, বিনয়ভূষণ দত্ত এবং বিজয় চক্রবর্তী। এদের আশ্রয়দাত্রী ছিলেন ননিবালা দেবী। সম্পর্কে ইনি ছিলেন বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির পিসি। হুলিয়া থাকার জন্য এরা ছিলেন নিশাচর। শুধুমাত্র রাতের বেলা সুবিধে মতো বেরিয়ে পড়তেন। দিনের বেলা দরজা জানলা বন্ধ করে ঘরেই কাটাতেন। নিষ্ঠুর শিকারীর মতো পুলিশ তাদের ধরতে এলেই এই পলাতকারা নিমেষে অদৃশ্য হয়ে যেতেন। তারা পলাতক বিপ্লবী ছিলেন বলেই কোনোদিন নির্দিষ্ট আস্তানায় বেশি দিন থাকতেন। তারা পলাতক বিপ্লবী ছিলেন বলেই কোনো একটি নির্দিষ্ট আস্তানায় বেশি দিন থাকতেন না। তাই কখনো তারা আশ্রয় নিতেন রিষড়ায়, আবার কখনো বা চন্দননগরে। 2.3 ননিবালা দেবী পলাতক হলেন। ননিবালা দেবী পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন কেন? তিনি পালিয়ে কোথায় গিয়েছিলেন? সেখানে তিনি কোন অসুখে আক্রান্ত হন? উত্তর, চন্দননগরের বিভিন্ন বাড়িতে যখন ইংরেজদের পুলিশ আচমকা তল্লাশি শুরু করলো তখন ননিবালা দেবী চন্দননগরে লুকিয়ে থাকাটা আর নিরাপদ বলে মনে করলেন না। তাই তিনি চন্দননগর থেকে পালিয়ে যেতে একরকম বাধ্য হলেন। তিনি পালিয়ে গেছিলেন পেশোয়ারে। সেখানে তিনি কলেরায় আক্রান্ত হয়েছিলেন। 2.4 ননিবালা দেবী সবই অস্বীকার করতেন। ননিবালা দেবী কোন কথা অস্বীকার করতেন? তার ফলশ্রুতি বা কি হতো? উত্তর, পলাতক ননিবালা দেবীকে পেশোয়ার থেকে গ্রেপ্তার করে কাশীতে আনার পর সেখানে তাকে জেরা করতেন কাশীর ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি। জেরার মুখে ননিবালা দেবীর পলাতক বিপ্লবী নেতা যাদের সকলের মাথায় অনেক হাজার টাকা হুলিয়া ছিল তাদের সম্পর্কে কোনো কিছু খবর জানাতেই অস্বীকার করতেন। বলতেন তাদের কাউকে চেনেন না, কিছুই জানেন না। ননিবালা দেবী অস্বীকারের ফলশ্রুতি হিসেবে তাকে মাটির নিচে অবস্থিত আলো বাতাসহীন অন্ধকার সেলে 3 দিন প্রায় আধ ঘন্টা সময় ধরে তালা বন্ধ করে আটকে রাখা হতো। কবরের মতো সেই পানিশমেন্ট সেলে আধ ঘন্টা পর দেখা যেত তার অর্ধমৃত অবস্থা। তবু পুলিশ তার মুখ দিয়ে কোনো স্বীকারোক্তি আদায় করতে পারেনি। পৃষ্ঠা 99। প্রশ্ন 2.5 কাশীর জেলের পানিশমেন্ট সেলটির অবস্থা কেমন ছিল? সেখানে ননিবালা দেবীর ওপর কি ধরনের অত্যাচার করা হতো? উত্তর, কাশীর জেলের পানিশমেন্ট সেলটি ছিল মাটির তলায় অবস্থিত। সেখানে দরজা ছিল একটাই, কিন্তু আলো বাতাস প্রবেশ করার জন্য আর কোনো দরজা বা জানলা ছিল না।
ফলে জায়গাটা ছিল একেবারে কবরের মতো। ননিবালা দেবীর মুখ থেকে হুলিয়াধারী বিপ্লবীদের সম্পর্কে তথ্য বার করার জন্য 3 দিন প্রায় আধ ঘন্টা সময় ধরে তাকে ওই আলো বাতাসহীন অন্ধকার সেলে তালা বন্ধ করে আটকে রাখা হতো। তৃতীয় দিনে তাকে ওই সেলে তালাবন্ধ করে রাখা হয়েছিল আধ ঘন্টারও বেশি সময়, প্রায় 45 মিনিট। ননিবালা দেবীর স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেওয়ার এটাই ছিল চূড়ান্ত প্রচেষ্টা। সেদিন তালা খুলে দেখা গেল ননিবালা দেবী অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছেন। 2.6 ননিবালা তক্ষুনি দরখাস্ত লিখে দিলেন। ননিবালা দেবী কাকে দরখাস্ত লিখে দিয়েছিলেন, দরখাস্তের বিষয়বস্তু কি ছিল, শেষ পর্যন্ত সেই দরখাস্তের কি পরিণতি হয়েছিল। ননিবালা দেবী কলকাতার প্রেসিডেন্সি জেলের আইবি পুলিশ এর স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি সাহেবের উদ্দেশ্যে দরখাস্ত লিখে দিয়েছিলেন। দরখাস্তের বিষয়বস্তু হিসেবে ননিবালা দেবী লিখেছিলেন তিনি ব্র্যাকেটে ননিবালা দেবী ব্র্যাকেট ক্লোজ বাগবাজারের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শ্রী শারদামণি দেবীর কাছে থাকতে বিশেষ ইচ্ছুক, একমাত্র তাহলেই তিনি তার অনশন তুলে নেবেন। শেষ পর্যন্ত ননিবালা দেবী লিখিত ওই দরখাস্তের আবেদন মঞ্জুর হয়নি। গোল্ডি সাহেব সেই দরখাস্তটি নিয়ে ছিঁড়ে দলা পাকিয়ে সেটিকে ছেঁড়া কাগজের টুকরিতে ফেলে দিয়েছিলেন। 2.7 এবার আমায় দলে নিয়ে যাও। কে কাকে এই অনুরোধ জানিয়েছিলেন, তিনি কেন কোন দলে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিলেন। উত্তর, পরাধীন ভারতবর্ষের মহিলা স্বাধীনতা সংগ্রামী দুকরিবালা দেবী তার বোনপো নিবারণ ঘটকের কাছে এই অনুরোধ জানিয়েছিলেন। দুকরিবালা দেবীর বাড়িতে ছিল তার বোনপো তথা বিপ্লবী নিবারণ ঘটক এবং তার বিপ্লবী বন্ধুদের আড্ডার জায়গা। নিবারণ বাবু প্রায় সেই বাড়িতে বন্ধু বান্ধব নিয়ে আসতেন এবং স্বদেশী বা বেআইনি বই পড়তেন। ওইসব বই পড়ে এবং স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে মেলামেশার ফলশ্রুতি হিসেবেই দুকরিবালা দেবী ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নিজেকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বিপ্লবীদের দলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। 2.8 পুলিশ কোন অভিযোগে দুকরিবালা দেবীকে গ্রেপ্তার করে, বিচারে তার কি শাস্তি হয়। উত্তর, দুকরিবালা দেবী বোনপো নিবারণ ঘটকের দেওয়া চুরি করা 7টা মশার পিস্তল তার নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। বেআইনি অস্ত্র লুকিয়ে রাখার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিচারে দুকরিবালা দেবীর 2 বছর সশ্রম কারাদণ্ড হয়। প্রশ্ন 3, 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী স্বনামধন্য খ্যাতনামা বিপ্লবীদের তুলনায় ননিবালা দেবী এবং দুকরিবালা দেবীর অবদান সামান্য নয়, এ বিষয়ে তোমার মতামত জানাও। উত্তর, ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের পেছনে ইতিহাস খ্যাত অনেক বিপ্লবীর মতোই গুরুত্বপূর্ণ ছিল নাম না জানা বহু বিপ্লবীরও অবদান। ননিবালা দেবী এবং দুকরিবালা দেবী এই রকমই দুটি অসামান্য চরিত্র। ননিবালা দেবী 16 বছর বয়স থেকে বিধবা। সেকালের সমাজে একজন বিধবা নারীর পক্ষে অপরের স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেলে গিয়ে প্রয়োজনীয় খবর জেনে নেওয়া, হুলিয়াধারী একাধিক বিপ্লবীদের সঙ্গে আত্মগোপন করে থাকা, বিপ্লবীদের আস্তানা বদলের সময় বাড়ি ভাড়া পাওয়ার জন্য গৃহকর্ত্রীর বেশ ধারণ করা, কলেরায় অবসন্ন শরীরে নিয়ে দীর্ঘ সময় পানিশমেন্ট সেলে কাটানো, শত অত্যাচার এবং জেরার মুখেও বিপ্লবীদের তথ্য গোপন রাখা, গোল্ডি সাহেবের অপমান সহ্য না করে ক্ষিপ্ত বাঘের ভঙ্গিমায় চর কষিয়ে দিয়ে তার অসভ্যতার প্রতিবাদ করা, এইসব কাজের কোনোটিই সাধারণ বা সহজ নয়। একই অভিমত দুকরিবালা দেবীর ক্ষেত্রেও প্রযোজ্য। কোলের শিশুকে ফেলে 2 বছর সশ্রম কারাদণ্ডে যাওয়া, প্রতিদিন জেলের ভেতর আধমন ডাল ভাঙা, দেশের জন্য এইসব কষ্টকে তিনি সহ্য করেছিলেন। অনেক অত্যাচার কষ্ট সহ্য করেও তাদের দুজনের কাছ থেকে ব্রিটিশ শাসকের পুলিশ কোনো কথা বের করতে পারেনি। দেশের প্রতি প্রবল ভালোবাসা থাকলে তবেই এমন কথা বের করতে পারেনি। ননিবালা দেবী এবং দুকরিবালা দেবীর আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। ভবিষ্যতের বিপ্লবীদের পথ মসৃণ করে দিয়েছিলেন তাঁরাই। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এদের অবদান তাই খ্যাতনামা বিপ্লবীদের তুলনায় কোনো অংশেই কম নয়। 3.2 ননিবালা দেবী এবং দুকরিবালা দেবীর অনমনীয় বৈপ্লবিক মনোভাব কিভাবে পরবর্তীকালে বিপ্লবী নারীকে পথ দেখিয়েছে। পাঠ্য গদ্যাংশ অবলম্বনে তোমার মতামত জানাও। উত্তর, ননিবালা দেবী এবং দুকরিবালা দেবীর
অনমনীয় বৈপ্লবিক মনোভাব পরবর্তীকালে যেসব নারীকে বিশেষভাবে উদ্বুদ্ধ করেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার এবং মাতঙ্গিনী হাজরা। প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন ভারতবর্ষের প্রথম বিপ্লবী মহিলা শহীদ। ছাত্রী জীবনে ঢাকার বৈপ্লবিক সংগঠন দীপালি সংঘ এবং কলকাতার ছাত্রী সংঘের উৎসাহী কর্মী ছিলেন। ঢাকা বোর্ডের আইএ পরীক্ষায় মহিলাদের মধ্যে তিনি প্রথম হন। চট্টগ্রাম বিপ্লবী দলের সঙ্গে যোগাযোগ ছিল এবং দলের প্রয়োজনে সংসারের অল্প আয় থেকেও সাহায্য করতেন। পরে 24শে সেপ্টেম্বর 1932 তারিখে তার নেতৃত্বে বিপ্লবী দল পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে। ইংরেজ পুলিশের গুলিতে আহত প্রীতিলতা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। তাই বলা যায় ননিবালা দেবী, দুকড়িবালা দেবী, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, সরল দেবী চৌধুরী, কল্পনা দত্ত এবং আরও অনেক বীর নারীর সংগ্রাম বাংলা তথা ভারতের নারীদের উদ্বুদ্ধ করেছিল। এদের কাছ থেকেই সেকালের গ্রাম বাংলার সাধারণ গৃহবধূরাও দেশকে স্বাধীন করার জন্য মনের ভেতর আন্তরিক অনুপ্রেরণা পেয়েছেন। আর এখানেই ননিবালা দেবী বা দুকড়িবালা দেবীর মতো মহিষী নারীদের দেশ সেবায় নিঃস্বার্থ আত্মনিয়োগের সার্থকতা। পৃষ্ঠা 100। প্রশ্ন 4, ননিবালা দেবী এবং দুকড়িবালা দেবী ছাড়া তুমি আর কোন কোন মহিলা স্বাধীনতা সংগ্রামীর কথা জানো? তাদের অবদানের কথা শিক্ষক শিক্ষিকার কাছ থেকে জেনে নাও এবং খাতায় লেখো। উত্তর: ননিবালা দেবী এবং দুকড়িবালা দেবী ছাড়া উল্লেখযোগ্য মহিলা স্বাধীনতা সংগ্রামী হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার এবং মাতঙ্গিনী হাজরা। প্রীতিলতা ওয়াদ্দেদার ভারতবর্ষের প্রথম বিপ্লবী মহিলা শহীদ হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। তার জন্ম বর্তমান বাংলাদেশের অন্তর্গত চট্টগ্রামে। ছাত্রী জীবন থেকেই তিনি ঢাকার বৈপ্লবিক সংগঠন দীপালি সংঘ এবং কলকাতা ছাত্রী সংঘের উৎসাহী কর্মী ছিলেন। ঢাকা বোর্ডের আইএ পরীক্ষায় মহিলাদের মধ্যে প্রথম হন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ পরীক্ষায় ডিস্টিংশন সহ পাশ করে চট্টগ্রামের নন্দনকানন স্কুলের প্রধান শিক্ষিকার পদে নিয়োজিত হন। দেশপ্রেমের তাগিদে চট্টগ্রামের বিপ্লবী দলের সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ ছিল। দলের প্রয়োজনে তিনি সংসারের অল্প আয় থেকেও অর্থ সাহায্য করতেন। 1930 খ্রিস্টাব্দে 18 এপ্রিল তারিখে অনুষ্ঠিত চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের সঙ্গে তিনি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। 1932 খ্রিস্টাব্দে জুন মাসে বিপ্লবী দলের সঙ্গে ইংরেজ মিলিটারির যে প্রত্যক্ষ সংঘর্ষ ঘটে সেখানে তিনি মাস্টারদা সূর্য সেনের যোগ্য সহযোগী ছিলেন। 24শে সেপ্টেম্বর 1932 তারিখে তার নেতৃত্বে বিপ্লবী দল পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে। একজনকে নিহত এবং কয়েকজনকে আহত করে পুলিশকে ধরা না দিয়ে তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। মাতঙ্গিনী হাজরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বিপ্লবী মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত। পূর্ব মেদিনীপুরের এই নারী মাত্র 18 বছর বয়সে নিঃসন্তান অবস্থায় বিধবা হন। 1932 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি স্থানীয় কর্মীরা জাতীয় পতাকা উত্তোলনের পর শোভাযাত্রা বার করলে তিনি শোভাযাত্রায় যোগ দেন। ওই সময়েই তিনি লবণ তৈরি করে আইন অমান্য করেন। 1933 খ্রিস্টাব্দে মহকুমা কংগ্রেস কমিটি বেআইনি থাকাকালীন তমলুকে মহকুমা কংগ্রেস সম্মেলনে ও 1939 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলা কংগ্রেস মহিলা সম্মেলনে প্রতিনিধি হিসেবে তিনি যোগদান করেন। আশেপাশের গ্রামে কলেরা, বসন্ত প্রভৃতি রোগাক্রান্ত মানুষকে তিনি নিঃস্বার্থভাবে সেবা করতেন। 1942 সালের 29শে সেপ্টেম্বর ভারত ছাড়ো আন্দোলনের কর্মসূচি অনুযায়ী তিনি এক বিরাট স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে থানা দখল করেন এবং ইংরেজের গুলিতে এই বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। এই দৃশ্য দেখে জাতীয় পতাকা হাতেই মিছিল নিয়ে তিনি নির্ভয়ে সামনের দিকে এগিয়ে যান। শেষ পর্যন্ত পুলিশের গুলিতে তিনি মারা যান। প্রশ্ন 5, ঘটনার ক্রমানুসারে সাজিয়ে লেখো। 5.1 চন্দননগরে যদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ প্রমুখ বিপ্লবীকে আশ্রয় দান এবং সেখান থেকে পলায়ন করলেন ননিবালা দেবী। 5.2 পেশোয়ার থেকে গ্রেপ্তার করে কাশিতে পাঠানো হলো ননিবালা দেবীকে এবং আলো বাতাসহীন বদ্ধ ঘরে তালাবন্ধ করে শাস্তি দেওয়া হতো। 5.3 বাগবাজারে মা শারদার কাছে থাকার ইচ্ছা প্রকাশ করে দরখাস্ত লিখলেন ননিবালা দেবী।
5.4 আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি ননিবালা দেবীকে জেরা করতেন। 5.5 অমর চ্যাটার্জি ও তার সহকর্মীকে রিসরাতে 2 মাস আশ্রয় দিলেন ননিবালা দেবী। 5.6 পুলিশ সুপার গোল্ডি দরখাস্ত ছিঁড়ে ফেলায় ক্ষিপ্ত ননিবালা দেবী এক চড় বসিয়ে দিলেন গোল্ডির মুখে। 5.7 ভাইপো অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননিবালা দেবী। 5.8 রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেল থেকে ননিবালা দেবী সংগ্রহ করলেন পিস্তলের গুপ্ত খবর। উত্তর 5.7, তারপর 5.5, তারপর 5.8, তারপর 5.1, 5.2, 5.4, 5.3 আর সবশেষে 5.6। প্রশ্ন 6, কে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত মিলিয়ে লেখো। বাঁদিকে রয়েছে স্তম্ভ ক আর ডান দিকে রয়েছে স্তম্ভ খ। স্তম্ভ ক এর নিচের গুলো পড়ে দিচ্ছি। ক প্রীতিলতা ওয়াদ্দেদার, খ মাতঙ্গিনী হাজরা, গ সরোজিনী নাইডু, ঘ ঝাঁসির রানী লক্ষ্মীবাই। এবার স্তম্ভ খ। 1 আইন অমান্য আন্দোলন, 2 সিপাহী বিদ্রোহ, 3 ইউরোপিয়ান ক্লাব আক্রমণ, 4 লবণ সত্যাগ্রহ। উত্তর ক 3, খ 1, গ 4, ঘ 2। প্রশ্ন 7 পাঠ্য গদ্যাংশটি পড়ে নিম্নলিখিত ব্যক্তিদের সম্পর্কে 2-4 কথা লেখো। অমরেন্দ্র চ্যাটার্জি, প্রবোধ মিত্র, জিতেন ব্যানার্জি, গোল্ডি, নিবারণ ঘটক, হরিদাস দত্ত। উত্তর অমরেন্দ্র চ্যাটার্জি সম্পর্কে ভাইপো বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা নিয়েছিলেন ননিবালা দেবী। পলাতক অমরেন্দ্র চ্যাটার্জি ও তার কয়েকজন সহকর্মীকে ননিবালা দেবী তার রিসরার বাড়িতে আশ্রয় দিয়ে প্রায় 2 মাস লুকিয়ে রেখেছিলেন। পুলিশ যখন জানতে পেরে সেই বাড়িতে তল্লাশি শুরু করে তখন অমরেন্দ্রবাবু পালিয়ে যান। এরপর ওই বছরে সেপ্টেম্বর মাসে অমরেন্দ্রবাবু চন্দননগরে কয়েকজন সঙ্গীকে নিয়ে বাড়ি ভাড়া করে লুকিয়ে থাকতেন। তখন অমরেন্দ্র চ্যাটার্জির মাথার ওপর কয়েক হাজার টাকার হুলিয়া জারি করেছিল ব্রিটিশ সরকার। অমরেন্দ্রবাবু ও তার সঙ্গীরা সারাটা দিন দরজা বন্ধ করে কাটিয়ে দিতেন। শুধু রাতের বেলায় তারা বেরিয়ে পড়তেন নিজেদের সুবিধা অনুযায়ী। পৃষ্ঠা 101। প্রবোধ মিত্র, ইনি ছিলেন ননিবালা দেবীর এক বাল্য বন্ধুর দাদা। কর্ম উপলক্ষে তিনি যাচ্ছিলেন পেশোয়ার। বিপ্লবীদের আশ্রয় দেওয়ার জন্য ননিবালা দেবীর ওপর চন্দননগরের পুলিশের নজরদারি অত্যন্ত তীব্র হতে শুরু করেছিল। এই অবস্থায় ননিবালা দেবী প্রবোধ মিত্রের সঙ্গে পেশোয়ার গিয়েছিলেন নিরাপদ আশ্রয়ের জন্য। জিতেন ব্যানার্জি, ইনি ছিলেন কাশী বা বেনারসের জেলের পুলিশ সুপারিনটেন্ডেন্ট। ননিবালা দেবীকে জেল গেটের অফিসে এনে জেরা করতেন তিনি, কিন্তু কোনো তথ্য জানতে ব্যর্থ হয়ে জিতেন ব্যানার্জি 3 দিন প্রায় 8 ঘন্টা সময় ধরে ননিবালা দেবীকে মাটির নিচে আলো বাতাসহীন অন্ধকারে পানিশমেন্ট সেলে তালাবন্ধ করে আটকে রাখতেন। এইভাবে অনেক চেষ্টা করেও অত্যাচারের মাত্রা বাড়িয়েও জিতেন ব্যানার্জি ননিবালা দেবীর মনোবল চূর্ণ করতে পারেননি, অর্থাৎ তার মুখ দিয়ে বিপ্লবীদের নাম বলাতে পারেননি। গোল্ডি কলকাতা প্রেসিডেন্সি জেলের আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ছিলেন গোল্ডি সাহেব। ননিবালা দেবীকে কাশীর জেল থেকে কলকাতার প্রেসিডেন্সি জেলে নিয়ে আসার পর তার মুখ থেকে স্বীকারোক্তি আদায় করার জন্য গোল্ডি সাহেব তাকে জেরা করতেন। ননিবালা দেবী কলকাতার প্রেসিডেন্সি জেলে এসে খাওয়া বন্ধ করে দিলে গোল্ডি সাহেব প্রতিশ্রুতির ওপর বিশ্বাস করে ননিবালা দেবী জানালেন যে তাকে বাগবাজারের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী শারদামণি দেবীর সঙ্গে থাকবার ব্যবস্থা করে দিলে তিনি খাওয়া দাওয়া শুরু করতে পারেন। এই কথা শুনে গোল্ডি সাহেব তাকে তার আর্জি জানিয়ে একটা দরখাস্ত লিখে দিতে বললেন, কিন্তু ননিবালা দেবী দরখাস্ত লিখে দিলে গোল্ডি সাহেব সেটা নিয়ে ছিঁড়ে দলা পাকিয়ে ছেঁড়া কাগজের টুকরিতে ফেলে দেবার সঙ্গে সঙ্গেই ননিবালা দেবী ক্ষিপ্ত বাঘের মতো লাফিয়ে উঠে গোল্ডি সাহেবের মুখে একটা চড় বসিয়ে দিলেন। ভারতবর্ষের মানুষকে অপমান করেছিলেন গোল্ডি সাহেব, সেই অপমানের প্রতিশোধ নিয়েছিলেন ননিবালা দেবী। নিবারণ ঘটক ভারতবর্ষের অগ্রগামী নারী সৈনিকদের মধ্যে অন্যতম। দুকড়িবালা দেবীর বোনের ছেলে ছিলেন নিবারণ ঘটক। তিনি ছিলেন মাইনিং ক্লাসের ছাত্র, পাশাপাশি ছিলেন বিপ্লবী দলের সদস্য। মাসি দুকড়িবালা দেবীর বাড়িতে তিনি প্রায়ই বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে আসতেন। তাদের সঙ্গে থাকতো স্বদেশী এবং বেআইনি বই।
ওইসব বই মাসির বাড়িতে নিয়ে এসে তারা লুকিয়ে পড়তেন। এই রকম বিপ্লবী আবহাওয়ায় থাকতে থাকতে এবং বোনপোর বন্ধুদের সঙ্গে মেলামেশার সূত্রে দুকড়িবালা দেবীর মধ্যে দেশের স্বাধীনতার জন্য আত্মনিয়োগের আকাঙ্ক্ষা জেগে ওঠে। দুকড়িবালা দেবীকে আমরা মহিলা স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবী হিসেবে দেখতে পেতাম না যদি না বোনপো নিবারণ ঘটকের দ্বারা তিনি অনুপ্রাণিত হতেন। হরিদাস দত্ত রডা কোম্পানি থেকে চুরি করে আনা মশার পিস্তলের সূত্রে হরিদাস দত্তের কথা বলেছেন প্রাবন্ধিক কমলা দাশগুপ্ত। 1914 সালের 26শে আগস্ট রডা কোম্পানির জেটি সরকার শ্রীশ মিত্র বড় সাহেবের হুকুম মতো মালপত্র খালাস করতে জাহাজঘাটে যান। তিনি 202টি অস্ত্রভর্তি বাক্স খালাস করে 7টি গরু গাড়ির বোঝাই করে নিয়ে যেতে থাকেন। 7টি গাড়ির মধ্যে 6টি রডা কোম্পানির গুদামে গিয়ে পৌঁছয়। 7ম গাড়ির গাড়োয়ান ছদ্মবেশী বিপ্লবী হরিদাস দত্ত গাড়িটিকে নিয়ে উধাও হন। সেই গাড়িতে 9টি বাক্সে ছিল কার্তুজ আর একটিতে ছিল 50টি মশার পিস্তল। সংগৃহীত কার্তুজ এবং পিস্তলগুলি পরে বিভিন্ন বিপ্লবী কেন্দ্রে প্রেরিত হয়েছিল। প্রশ্ন 8, অর্থ লেখো এবং বাক্য রচনা করো। শব্দ হুলিয়া অর্থ পলাতক আসামিকে গ্রেপ্তার করার জন্য তার চেহারার বর্ণনা সহ বিজ্ঞাপন। বাক্য অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যদুগোপাল ব্যানার্জি, অতুল ঘোষ প্রমুখ বিপ্লবী এর মাথায় অনেক হাজার টাকার হুলিয়া জারি করা হয়েছিল। শব্দ মশার অর্থ এক ধরনের পিস্তল যা জার্মানির মশার অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিতে তৈরি হতো। বাক্য পরাধীন ভারতের বিপ্লবাত্মক কাজকর্মে মশার পিস্তলের বহুল ব্যবহার ছিল। শব্দ দরখাস্ত অর্থ আবেদনপত্র। বাক্য তোমার ছুটির বিষয়টি নিয়ে অবিলম্বে প্রধান শিক্ষকের কাছে একটি দরখাস্ত লেখো। শব্দ কারাদণ্ড অর্থ কারাবাসের শাস্তি। বাক্য বিচারে আসামি 7 বছরের সশ্রম কারাদণ্ড হলো। শব্দ নিশাচর অর্থ রাক্ষস, পেঁচা, চোর, সাপদ প্রভৃতি যারা রাত্রে বিচরণ করে। বাক্য শঙ্কর সেই রাতেই নিশাচর প্রাণীপূর্ণ সেই জঙ্গলে প্রবেশ করল। পৃষ্ঠা 102। প্রশ্ন 9, নিচে স্থূলাক্ষর অংশগুলির কারক এবং বিভক্তি নির্ণয় করো। 9.1 বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননিবালা দেবী। বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জি সম্বন্ধ পদে র বিভক্তি। 9.2 1915 সালে চন্দননগরে আবার বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। চন্দননগরে অধিকরণ কারকে এ বিভক্তি। 9.3 স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেবার চূড়ান্ত প্রচেষ্টা স্নায়ুর শক্তিকে কর্মকারকে কে বিভক্তি। 9.4 এগুলি ছিল রডা কোম্পানি থেকে চুরি করে আনা মাল। রডা কোম্পানি থেকে অপাদানকারকে থেকে অনুসর্গ। 9.5 6খানা গাড়ি তিনি রডা কোম্পানির গোদামে পৌঁছে দেন। রডা কোম্পানির সম্বন্ধ পদে র বিভক্তি। 9.6 তল্লাশিতে পাওয়া যায় 7টা মশার পিস্তল। তল্লাশিতে তল্লাশিতে আর মশার পিস্তল। তল্লাশিতে করণকারকে তে বিভক্তি, মশার পিস্তল কর্মকারকে শূন্য বিভক্তি। 9.7 শত জেরাতেও মাসিমার মুখ থেকে বের করতে পারল না। মাসিমার মুখ থেকে অপাদানকারকে থেকে অনুসর্গ। প্রশ্ন 10, এক কথায় লেখো। 10.1 পলায়ন করেছেন যিনি, উত্তর পলাতক। 10.2 একসঙ্গে কাজ করেন যিনি, উত্তর সহকর্মী। 10.3 বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি, উত্তর সেন দৃষ্টি। 10.4 বাল্যকালের বন্ধু, উত্তর বাল্যবন্ধু। 10.5 আবেদন জানিয়ে লিখিত পত্র, উত্তর দরখাস্ত। 10.6 মহান কর্মে ব্রতী নারী, উত্তর মহীয়সী। 10.7 এগিয়ে থাকেন যিনি বা অগ্রে গমন করেন যিনি, উত্তর অগ্রগামী। সংযোজিত প্রশ্ন। প্রশ্ন 1 সমার্থক শব্দ লেখো। বিপ্লব, রাজদ্রোহ, গণজাগরণ। ভ্রাতুষ্পুত্র, ভাইপো। পলাতক, নিখোঁজ। দৃষ্টি, নজর। গ্রেপ্তার, পাকড়াও, অ্যারেস্ট। পিস্তল, বন্দুক, রিভলভার। বিধবা, স্বামীহীনা। ইন্টারভিউ, সাক্ষাৎকার। হাসিল, পূরণ। কল্পনা, ভাবনা। গুপ্ত, গোপন। ব্যবধান, দূরত্ব। নিষ্ঠুর, নির্দয়।
নিমেষ মুহূর্ত অদৃশ্য নিখোঁজ তল্লাশি অনুসন্ধান জেরা জিজ্ঞাসাবাদ অন্ধকার আধার স্নায়ু দেহ জুড়ে সুতোর মতো সূক্ষ্ম নারী নার্ভ দরখাস্ত আবেদনপত্র চর থাপ্পড় মান সম্মান শ্রদ্ধা মহীয়সী মহামানবী স্বদেশী দেশীয় অগ্রগামী সম্যকগামী। প্রশ্ন 2, বিশেষ্যগুলি বিশেষণে এবং বিশেষণগুলিকে বিশেষে পরিণত করো। বিবাহ বিশেষ্য বিবাহিত বিশেষণ, বিধবা বিশেষণ বৈধব্য বিশেষ্য, দীক্ষা বিশেষ্য দীক্ষিত বিশেষণ, বন্ধু বিশেষণ বন্ধুত্ব বিশেষ্য, তৎপর বিশেষণ তৎপরতা বিশেষ্য, মুক্তি বিশেষ্য মুক্ত বিশেষণ। প্রশ্ন 3, দু একটি কথায় উত্তর দাও। 3.1 ননিবালা দেবী কত খ্রিস্টাব্দে এবং কোথায় জন্মগ্রহণ করেছিলেন? 3.2 কার কাছে ননিবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন? উত্তর, বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে ননিবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন। সম্পর্কে দিক থেকে তিনি ছিলেন ননিবালা দেবীর ভাইপো। 3.3 পলাতক অমর চ্যাটার্জি এবং রামচন্দ্র মজুমদারকে কে কোথায় আশ্রয় দিয়েছিলেন? উত্তর, পলাতক অমর চ্যাটার্জি এবং রামচন্দ্র মজুমদারকে ননিবালা দেবী রিষড়ায় আশ্রয় দিয়েছিলেন। 3.4 গ্রেপ্তারের সময় রামচন্দ্র মজুমদার কি জানতে পারেননি? উত্তর, গ্রেপ্তারের সময় রামচন্দ্র মজুমদার তার কাছে থাকা মশার পিস্তলটা কোথায় রেখেছেন সে কথা জানাতে পারেননি। 3.5 1915 সালে সেপ্টেম্বর মাসে ননিবালা দেবী কোথায় এসেছিলেন? উত্তর, 1915 সালে সেপ্টেম্বর মাসে বিধবা ননিবালা দেবী চন্দননগরে এসেছিলেন গৃহকর্ত্রীর বেশে বিপ্লবীদের আশ্রয়দানের উদ্দেশ্যে। পৃষ্ঠা 103। 3.6 তোমার পাঠ্যাংশে উল্লিখিত হুলিয়াধারী কয়েকজন বিপ্লবীর নাম করো। উত্তর, হুলিয়াধারী কয়েকজন বিপ্লবীর নাম হলো যদু গোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত কর, বিনয় ভূষণ দত্ত এবং বিজয় চক্রবর্তী। 3.7 চন্দননগর থেকে ননিবালা দেবী কোথায় গিয়েছিলেন? উত্তর, চন্দননগর থেকে ননিবালা দেবী পেশোয়ারে গিয়েছিলেন। 3.8 পেশোয়ারে ননিবালা দেবী কি অসুখ হয়েছিল? উত্তর, পেশোয়ারে ননিবালা দেবীর কলেরা হয়েছিল। 3.9 ননিবালা দেবীকে কাশীর জেলে নিয়ে আসার পর কে তাকে জেরা করতেন? উত্তর, ননিবালা দেবীকে কাশীর জেলে নিয়ে আসার পর কাশীর ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি তাকে জেরা করতেন। 3.10 জিতেনবাবু ননিবালা দেবীকে কোথায় কি জন্য আটকে রাখতেন? উত্তর, জিতেনবাবু ননিবালা দেবীর মুখ থেকে কথা বের করার জন্য কাশীর জেলের প্রাচীরের বাইরে মাটির নিচে অবস্থিত আলো বাতাসহীন অন্ধকার পানিশমেন্ট সেলে দিন 3 গড়ে আধ ঘন্টা সময় ধরে আটকে রাখতেন। 3.11 কাশী জেল থেকে ননিবালা দেবীকে কোথায় পাঠানো হলো? উত্তর, কাশীর জেল থেকে বন্দী ননিবালা দেবীকে পাঠানো হলো কলকাতার প্রেসিডেন্সি জেলে। 3.12 কলকাতায় এসে ননিবালা দেবী কি করলেন? উত্তর, ননিবালা দেবী বন্দী অবস্থায় কলকাতার প্রেসিডেন্সি জেলে আসার পর খাওয়া বন্ধ করে দিলেন। 3.13 কলকাতার প্রেসিডেন্সি জেলে কে ননিবালা দেবীকে জেরা করতেন? উত্তর, কলকাতার প্রেসিডেন্সি জেলে আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি সাহেব ননিবালা দেবীকে জেরা করতেন। 3.14 গোল্ডি সাহেব ননিবালা দেবীকে কি বললেন? উত্তর, গোল্ডি সাহেব অনশনরত ননিবালা দেবীকে বললেন তাকে সেখানেই থাকতে হবে, তিনি কি করলে খাবেন তাও জানতে চান। 3.15 ননিবালা দেবী কিসের জন্য দরখাস্ত লিখেছিলেন? উত্তর, ননিবালা দেবী বাগবাজারে অবস্থিত শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের স্ত্রী শারদামণি দেবীর কাছে তাকে থাকতে দেবার অনুমতি প্রার্থনা জানিয়ে দরখাস্ত লিখেছিলেন। 3.16 সেই দরখাস্তের পরিণতি কি হয়েছিল? উত্তর, গোল্ডি সাহেব ননিবালা দেবীর চোখের সামনেই তার নিজের হাতে লেখা দরখাস্তটি ছিঁড়ে দলা পাকিয়ে ছেঁড়া কাগজের টুকরিতে ফেলে দিয়েছিলেন। 3.17 চোখের সামনে নিজের লেখা দরখাস্তের অপমানজনক পরিণতি দেখে ননিবালা দেবী কি করলেন? উত্তর, চোখের সামনে নিজের লেখা দরখাস্তের অপমানজনক পরিণতি দেখে আহত ক্ষিপ্ত বাঘের মতো লাফিয়ে উঠে ননিবালা দেবী গোল্ডি সাহেবের মুখে একটা চড় বসিয়ে দিলেন। দ্বিতীয় চড় মারার আগেই অন্য সিআইডি কর্মচারীরা তাকে নিরস্ত করেন। 3.18 কত খ্রিস্টাব্দে ননিবালা দেবীর মুক্তির আদেশ এলো? 1919 খ্রিস্টাব্দে এক সকালে ননিবালা দেবীর মুক্তির আদেশ এলো। প্রশ্ন 3.19 দুকড়িবালা দেবী কোথাকার মানুষ ছিলেন? উত্তর, দুকড়িবালা
দেবী ছিলেন বীরভূম জেলার নলহাটি থানার ঝাউপাড়া গ্রামের মানুষ। 3.20 কার কাছ থেকে দুকড়িবালা দেবী বিপ্লবের অনুপ্রেরণা পান? উত্তর, মাইনিং ক্লাসের ছাত্র বনপো নিবারণ ঘটকের কাছ থেকে দুকড়িবালা দেবী বিপ্লবের অনুপ্রেরণা লাভ করেন। 3.21 1914 সালে 26শে আগস্ট কি ঘটনা হয়েছিল? উত্তর, 1914 সালের 26শে আগস্ট তারিখে রডা কোম্পানির অস্ত্র বোঝাই 7টা গরুর গাড়ির সঙ্গে একটিকে নিয়ে গাড়োয়ান ছদ্মবেশী বিপ্লবী হরিদাস দত্ত উধাও হয়ে যান। গাড়িটিতে ছিল 9টি বাক্স বোঝাই কার্তুজ এবং 50টি মশার পিস্তল। 3.22 কোন সময় পুলিশ দুকড়িবালা দেবীর বাড়ি ঘিরে ফেলল? উত্তর, 1917 সালের জানুয়ারি মাসে একদিন পুলিশ দুকড়িবালা দেবীর বাড়ি ঘিরে ফেলল। 3.23 দুকড়িবালা দেবীর বাড়ি থেকে কি পাওয়া গেল? উত্তর, দুকড়িবালা দেবীর বাড়ি থেকে 7টা পিস্তল পাওয়া গেল। এগুলি ছিল রডা কোম্পানি থেকে চুরি যাওয়া জিনিস। 3.24 দুকড়িবালা দেবীর কতদিনের কারাদণ্ড হয়েছিল? উত্তর, স্পেশাল ট্রাইব্যুনাল বিচারের রায়ে দুকড়িবালা দেবীর 2 বছরের জন্য সশ্রম কারাদণ্ড হয়েছিল। 3.25 দুকড়িবালা দেবী কবে জেল থেকে ছাড়া পেয়েছিলেন? উত্তর, দুকড়িবালা দেবী 1918 সালের ডিসেম্বর মাসে জেল থেকে ছাড়া পেয়েছিলেন। প্রশ্ন 4 ননিবালা দেবীর সম্পর্কে পাঠ্যাংশ বহির্ভূত কোনো বিশেষ তথ্য জানো কি? উত্তর, হ্যাঁ জানি। ননিবালা দেবী ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা বিপ্লবী। এছাড়াও তিনি ছিলেন বাংলার একমাত্র মহিলা স্টেট প্রিজনার। সম্ভবত 1967 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। স্বাধীনতা সংগ্রামে নারী এখানেই শেষ হলো। নবম পাঠ রাস্তায় ক্রিকেট খেলা পরবর্তী ফাইলে।